যাচাই বাছাই সারা দেশে 1842 মনোনয়ন বৈধ, বাতিল 723, আচরণবিধি ভঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা, বললেন ইসি সানাউল্লাহ। গুমের পেছনে মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক, কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা, এমন নৃশংসতা বন্ধে পথ খোঁজার তাগিদ প্রধান উপদেষ্টা। দু একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা, সিলেটে মির্জা ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই, মন্তব্য নজরুলের। এবং নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিকোলাস মাদুরো, মার্কিন আদালতে বিচার শুরু আজ, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। সারা দেশে জমা পড়া 2568টি মনোনয়নের মধ্যে 1842 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা, আর বাতিল করা হয় 723টি। এদিকে ঢাকা মহানগর ও জেলার 20টি সংসদীয় আসনের 161টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া 81 প্রার্থীর মনোনয়ন বাতিল ও 1টি স্থগিত রয়েছে। আজ থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন প্রার্থীরা। রোববার এক ব্রিফিংয়ে ঢাকার বিভিন্ন আসনের তথ্য তুলে ধরেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ঢাকার 20টি সংসদীয় আসনকে 3টি ভাগে বিভক্ত করেছে নির্বাচন কমিশন। ঢাকা 1, 2, 3, 19 ও 20-এর রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রেজাউল করিম। ঢাকা 13 ও ঢাকা 15 আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। আর বাকি 13টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে বিভাগীয় কমিশনার শরাফুদ্দিন চৌধুরী। ডিসেম্বরের 30 তারিখ থেকে রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয় এই 3টি কার্যালয়ে। নির্বাচন কমিশন থেকে দেয়া তালিকায় দেখা যায় 6 দিনের যাচাইয়ে মোট 238টি মনোনয়নপত্রের মধ্যে 161টি বৈধতা পেয়েছে, বাতিল হয়েছে 81টি। স্থগিত রয়েছে ঢাকা 18 আসনের জামায়াত প্রার্থী আশরাফুল হকের মনোনয়নপত্র। ঢাকা 13 ও 15 আসনের রিটার্নিং কর্মকর্তা জানান, এ দুটি আসনে 20 মনোনয়নপত্রের বিপরীতে বৈধতা পেয়েছে 12টি। 186 ঢাকা 13 আসনে মোট 11 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ে তার মধ্যে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 188 ঢাকা 15 আসনে মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল 3 জানুয়ারি তারিখে যাচাই বাছাইয়ে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি সংক্ষুব্ধরা ইসি বরাবর আপিলের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সারা দেশে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার ও ভোটে অংশগ্রহণকারী প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে অভিযানের মাধ্যমে। রোববার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। রোহিঙ্গাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, নির্বাচনের কয়েকদিন আগে ও পরে ক্যাম্পগুলোকে সিল করে দিতে হবে। বাহিনী অভিযানের মূল লক্ষ্য হবে 3টি। 1, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচনকে সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেইগুলোকে লিমিট করা। নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে, ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখছে, বড় ব্যত্যয় থাকলে পারে সেগুলোকে অ্যাড্রেস করা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয়া হয়। কমিশন জানায়, মোট 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়ছে। বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন কমিশন সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাতি হিসাবে এ ধরনের নৃশংসতা থেকে চিরতরে বের হয়ে আসতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2-1 দিনের মধ্যেই চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সিলেট থেকে এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত থাকায় এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের আশাও জানান মির্জা ফখরুল। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আমার মনে হয় যে আমরা 2 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ যদি আমাদের চেয়ারম্যান থাকবে যে আমাদের ছেড়ে চলে গেছেন সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। কিন্তু আমাদের প্রত্যাশা গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটাধিকার নিশ্চিতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি সবসময় দেশ ও মানুষের অধিকার আদায়ে লড়াই করে গেছে, আগামীতেও করবে। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে জনগণ মুখিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। এই নির্বাচন আমাদের বহু কাঙ্ক্ষিত নির্বাচন। বাংলাদেশের মানুষ বহু বছর ভোট দিতে পারে নাই, পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে নাই। আমরা আশা করছি যে এবার জনগণ ভোটের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থীদের নির্বাচিত করতে পারবে। সহপাঠী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রোববার রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে তীব্র যানজট, অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। গেল ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার 4 দিন পর 10 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমাদের বন্ধু মারা গেছে আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না খুনিদেরকে আইনের আওতায় আনছে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। সকালবেলা বাচ্চাকে যখন দিতে আসলাম তখন গাড়ি ছিল না, তখন অনেকটা পথ আমাকে বাসা পর্যন্ত হেঁটে গিয়ে তারপরে অফিসে দেখা যাচ্ছে যেতে হয়। আবার আসার সময় দেখা যাচ্ছে অনেকটার পিছনে নেমে তারপরে আবার হেঁটে আবার অনেকখানি আসতে হচ্ছে। দেশ জুড়ে বাড়ছে শীতের প্রকোপ, কমছে রাত ও দিনের তাপমাত্রা। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। শীতজনিত রোগ এড়াতে শিশুদের অযথা বাইরে না নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ সময় তাদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। হুসনা বেগম 3 মাস বয়সের লাবিবের দাদি। এই ছোট্ট শিশুকে নিয়েই রাজধানীর শিশু হাসপাতালে তিনি আজ 18 দিন যাবত। আমি আজকে 18 দিন থেকে হাসপাতালে। সমস্যা ঠান্ডার থেকে বলছে নিউমোনিয়া। তার মতো আরো অনেকে হাসপাতালে রাত দিন পার করছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছোট্ট শিশু নিয়ে। 3 দিন আগে জ্বর ছিল, আর এরপরে দেখতেছি ওর পেট খারাপ, টয়লেটে অনেক নরম হয়েছে। এরপর থেকে ও 7-8 ঘন্টায় প্রস্রাব করে নেয়। তো আমরা সন্দেহ করছি ডিহাইড্রেশন, এরপরে ডাক্তারের কাছে নিয়ে আসছি। আগে অল্প ছিল, আর 6 মাস অল্প ছিল, মানে এখন 5-6 দিন ধরে গাড়াই গেছে, নিউমোনিয়া হয়েছে। তো আজকে 8 দিন ধরে। চিকিৎসকরা বলছেন আবহাওয়া শুষ্ক থাকায় শিশুরা নিউমোনিয়ার পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে। ডায়রিয়ার প্রবণতা নিয়ে অনেক রোগী কিন্তু ভর্তি হচ্ছে। তাছাড়া আউটডোর বেসিসে যে রোগীগুলো বেশি দেখা যাচ্ছে যে টনসিলের প্রবলেম, ফ্যারিঞ্জাইটিস, এগুলো বাচ্চা নিয়ে সাধারণত আসছে, যেটাকে আমরা বলি গলায় ব্যথা, কানে ব্যথা। শিশুদের নিরাপদে রাখতে এমন আবহাওয়ায় অযথা বাড়ির বাইরে না গিয়ে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিলেন চিকিৎসক। অনেকেরই ধারণা যে শীতের ভিতরে সমস্ত জানালা দরজা বন্ধ করে দিয়ে ঘরটা একটা বদ্ধ করে ফেলে। এর ভিতরে কিন্তু আবার এই রোগ প্রবণতাটা বেশি দেখা যায়। ভেন্টিলেশন, ওয়েল ভেন্টিলেশন রুম থাকতে হবে। চিকিৎসকদের এই সতর্কবার্তা এমন সময়ে যখন সারা দেশে তাপমাত্রা নেমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সূর্যের তাপ পৃথিবীতে সঠিকভাবে পৌঁছাতে না পারায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে না। ফলে দিনের তাপমাত্রা 22 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 9.5 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বেশ কয়েকদিন ধরে ঠান্ডার অনুভূতির তীব্রতা রয়েছে।
আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে আগামী কয়েকদিন শীত বাড়ার ইঙ্গিত দিলেন এই আবহাওয়াবিদ। আগামী 6-7 তারিখের দিকে তাপমাত্রা আরও একটু অবনমন হতে পারে, কমতে পারে, ফলে এ সপ্তাহে শীতের অনুভূতির তীব্রতা চলমান থাকতে পারে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। কুমিল্লার দাউদকান্দি অংশে মেঘনা গোমতী সেতুটি এখন এক আতঙ্কের নাম। সেতুর গার্ডার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটির কারণে যান চলাচলের সময় সেতুটি অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। ফলে ঝুঁকি আর আতঙ্ক নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজারো যাত্রী। দুর্ঘটনা এড়াতে মেরামত কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। শাহাবুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। 1995 সালে নির্মিত হয় মেঘনা গোমতী সেতুটি। 2 লেনের এই সেতুতে রয়েছে মোট 17টি স্প্যান। প্রতিদিন প্রায় 10 থেকে 12 হাজার যানবাহন সেতুটির উপর দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় সেতুর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। সেই সঙ্গে সেতুর পিলারের উপর জয়েন্ট স্প্রিং ও প্লাস্টিক চুরি করেছে দুর্বৃত্তরা। এর ফলে ভারী ট্রাক, বাস ও কাভার্ড ভ্যান চলাচলের সময় সেতুটির গোমতী নদীর দাউদকান্দি অংশে কম্পন সৃষ্টি হচ্ছে। হঠাৎ ব্রেক কিংবা ওভারটেকের সময় যানবাহনের ভারসাম্য নষ্ট হওয়ায় ঝুঁকি তৈরি হচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, 4 জন লোক মারা গেছে, পুরো গাড়ি থেকে পড়ে গেছে। এটা আমাদের অনেক সমস্যা হয়, কারণ রানিং অবস্থায় গাড়ি থাকে, হঠাৎ করে এরকম একটা ভাঙা থাকলে তো প্রচুর প্রবলেম হয়। এটা আমি দাবি জানাই, এটা কাইন্ডলি যেন এটা মেরামত করা হয়। ওই জায়গার মধ্যে 2টা ট্রাক ড্রাইভার এবং স্টাফ 2 জনে নিতে চলে গেছে। এই জায়গায় ব্রেক করার কারণে ব্রেক করতে ড্রিম করে যায় আপনার ব্রিজে মাইরা দিছে, দিয়া নিচে পড়া ডেড, জায়গা ডেড। সেতু থেকে গাড়ি নামার সময় কম্পন স্পষ্ট অনুভবের কথা জানান চালকরা। গাড়ি লাফায়, যাত্রীরাও মনে করেন যে ব্যথা পায়। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে, তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি বারবার, তারা যেন দ্রুত এগুলো দেখে। অতি শীঘ্রই কাজটা করানো দরকার। এই কাজ না করালে আমাদের জন্য দুর্ভোগ হতে হবে। দুর্ঘটনা এড়াতে সেতু দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা চাচ্ছি যে এটা দিয়ে হালকা গাড়িগুলো গেল, ভারী গাড়িগুলো মেইন ব্রিজ দিয়ে গেল, নতুন ব্রিজ দিয়ে। দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এই ব্রিজের কাজটি সম্পূর্ণ করে যান চলাচল স্বাভাবিক হবে এমন প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার মার্কিন আদালতে তার বিচার হবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে ঘটনায় আন্তর্জাতিক মহলে চলছে নিন্দার ঝড়। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে মাদুরো আগে থেকেই কোনো ধরনের মাদক চক্রের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন। মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল আদালতে এমডিসি মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত তাকে এই কারাগারেই রাখা হবে। এই কারাগারটি বন্দীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে পরিচিত। তবে মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হবে বলে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, স্পেন, জাতিসংঘ, এমনকি নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি। সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মস্কো বলছে এই হামলার কোনো যৌক্তিকতা নেই এবং কূটনীতির চেয়েও আদর্শগত বিরোধিতা প্রাধান্য পেয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ঐশী আলম। জাসাসের মাধ্যমে খালেদা জিয়া ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ। রোববার সন্ধ্যায় বাংলা একাডেমিতে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত বেগম জিয়ার স্মৃতিচারণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আর জাসাসের সাবেক সভাপতি এম এ মালেক বলেন, ৮৬ নির্বাচনের পরে সব দল এরশাদের সঙ্গে আপোষ করলেও রাজপথে খালেদা জিয়া ছিলেন শক্তিশালী ইস্পাত। মনিরুল ইসলামের প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবন দর্শন নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট। জাতীয়তাবাদী আদর্শের এই সংগঠনটিতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠজনেরা অংশ নেন। বক্তারা বলেন, মৃত্যুকে আঁচলবন্ধী করে এই গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন মনোভাবী বেগম খালেদাকে পরিণত করেছিল খালেদা জিয়াই। যেদিন তার জন্ম হয় সেদিন বিশ্বযুদ্ধ থেমে যায়। তার নাম তখন ডাক্তার দিয়েছিলেন শান্তি। জনগণের গণতন্ত্র ছাড়া, সত্যিকারের ভোটাধিকার ছাড়া উনি নির্বাচনে যান। তা মনে হয়নি যে প্রাইম মিনিস্টারের সামনে বসে আমরা যদি কথা বলছি, এটা আমি ভুলে গেছি। তিনি কিন্তু ধুকে ধুকে মৃত্যুর সাথে লড়তে লড়তে 17টা বছর পার করেছেন, কিন্তু আপোষ করেননি। তিনি খুব সহ্য করেছেন, এই জন্য তিনি এভাবে চিরঞ্জীবী হয়েছেন। উনি আমাদের গাইডিং স্টার ছিলেন বাংলাদেশের জন্য। এ সময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন জাসাসের সাবেক সভাপতি ও মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালেক। ৮৬ নির্বাচনের পরবর্তী পর্যায়ে উনি রাস্তায় নামলেন, আন্দোলন করলেন। আওয়ামী লীগ জামাত এরশাদের নির্বাচনে চলে গেলেন। উনি কি করলেন? ব্যাকটার্ন করেন, তোমাদের সাথে আমার আর ঐক্য হবে না। উনি রাজপথে নেমে গেলেন, এরশাদ বিরোধী আন্দোলন করতেছেন। সেই স্মৃতিগুলোকে আমরা ভুলে যাব? আমরা তো স্মৃতি সেটি রাখতে চাই। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের পতন যখন ঘটল, সেটা রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ক্ষমতার ভেতর ও বাইরে থেকে খালেদা জিয়া হয়েছিলেন অনন্য রাষ্ট্রনায়ক। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে একটা দেশের রাজনৈতিক আন্দোলনকে প্রভাবিত করা যায় অত্যন্ত চমৎকারভাবে, এটা তিনি বিশ্বাস করতেন। এবং বিশ্বাস করতেন বলেই তখন জাসাসটাকে তিনি তৈরি করতে চেয়েছিলেন এমনভাবে, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সত্যিকার অর্থে একটা সাংস্কৃতিক বিপ্লবের তিনি চিন্তা করেছিলেন। খালেদা জিয়ার স্পর্শেই শিক্ষা সংস্কৃতি সহ সকল খাতই প্রাণের সঞ্চার ঘটেছিল বলেও মন্তব্য করেন এই শিক্ষাবিদ। তার ছোঁয়াটা এরকম যে সেটা সবসময় তার স্পর্শ নতুন করে প্রাণের সঞ্চার করে এবং সে সঞ্চারটা করেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতিকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। রোববার দুপুরে সচিবালয়ে দেশের খাদ্য মজুদ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা। তিনি জানান, সরকারি গুদামে বর্তমানে 20,27,420 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে রয়েছে 16,96,787 টন চাল, 2,33,224 টন গম এবং 9,07,409 টন ধান। ভারত ও বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির উপর পড়বে না বলে মন্তব্য করেন উপদেষ্টা। এখন যে অবস্থা আছে আল্লাহর রহমতে অত্যন্ত কমফোর্টেবল, এবং আমরা যে আমাদের সরকারের যেটা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, এটা অত্যন্ত সচল আছে, সক্রিয় আছে। এর মাধ্যমে আমরা যে কর্মসূচিগুলি আছে সেই কর্মসূচিগুলি আমরা পরিচালনা করতে পারছি। আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানি, এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি, এটা বাজারের হিসেবে, মেকানিজম হিসেবে আমরা দেখি। যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। 53 টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1,306 টাকা নির্ধারণ করেছে জ্বালানির দাম নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। রোববার বিইআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ঘাটতি রয়েছে। চাহিদার তুলনায় আমদানি কম হয় সংকট। পরিস্থিতি সামাল দিতে সিঙ্গাপুর থেকে এলপিজি আমদানির চিন্তাভাবনা চলছে বলে জানান বিইআরসি চেয়ারম্যান।
ডিস্ট্রিবিউটর পাইকারি বিক্রি করবে 1261 টাকায়, খুচরা বিক্রেতা বিক্রি করবে 1306 টাকায়। প্রতি কেজি এলপিজির মূল্য ডিসেম্বর মাসে ছিল 104.41 টাকা, এটি জানুয়ারি মাসে হয়েছে 108.83 টাকা, এখানে বেড়েছে কেজি প্রতি 4 টাকা 42 পয়সা। প্রতি লিটার অটো গ্যাস ডিসেম্বর মাসে ছিল 57.32 টাকা, এটি জানুয়ারি মাসে হবে 59.80 টাকা, এখানে বেড়েছে 2.48 টাকা। বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের চাষিরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোর থেকেই ফসলের মাঠে নামছেন এই অঞ্চলের কৃষকরা। পর্যাপ্ত সেচ সুবিধা ও সময়মতো চারা প্রস্তুত থাকায় জেলায় ইতিমধ্যে 4000 হেক্টরের বেশি জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। ব্রি 28, 29, 74, ব্রি 107, 108 ও হীরাসহ বিভিন্ন জাতের বোরো ধানের আবাদে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের চাষিরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান রোপণে দলবদ্ধভাবে কাজ করছেন কৃষকরা। কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার কেউ সারিবদ্ধভাবে সেই চারা রোপণ করছেন। কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই তীব্র শীত উপেক্ষা করে ফসলের মাঠে নামছেন নারী পুরুষ সবাই। আবহাওয়া অনুকূলে থাকলে ও আশানুরূপ ফলন হলে বিঘা প্রতি 50 মণ ধান পাওয়ার আশা করছেন চাষিরা। আমাদের আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমরা আশা করতেছি আমাদের বিঘা প্রতি 50 মণ ধান আসবে ইনশাল্লাহ। ঠান্ডা আমাদের লাগে, তারপরে কিছু করার নেই। পাশাপাশি যেহেতু আমাদের নিজেদের জমি, সারা বছর আমাদের খাবার যোগান দেওয়ার জন্য এই জমিতে ফসল চাষ করতে হবে। ধান না হলে আমরা খাবো কি? কষ্ট করে করতে হবে। 300 টাকা 400 টাকা কিষানের দাম দেয়, আমাকে পানি আর শুকনো দেহা নাই, আমাকে কাজ করতে হয়। এবছর লক্ষ্যমাত্রা পূরণ সহ জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় বোরো ধান রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা আশা করছি এবছর গোপালগঞ্জ জেলায় আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা আমাদের পেরিয়ে যাবে, এবং যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমাদের যে উৎপাদন আছে সেই উৎপাদন দিয়ে শুধু গোপালগঞ্জ জেলা নয়, আমাদের উদ্বৃত্ত আমরা অন্যান্য জেলাতেও পাঠাতে পারবো বলে আশা করছি। জেলায় মোট 82,600 হেক্টর জমিতে বোরো আবাদ কার্যক্রম চলছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ভারতের ক্রীড়াঙ্গনে চড়েছে উত্তেজনার পারদ। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে চায় না বাংলাদেশ। এ বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। ভারতের পরিবর্তে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন মুস্তাফিজকে বাদ দেয়া ভারতের কট্টর জাতীয়তাবাদ চেতনারই বহিঃপ্রকাশ। এদিকে ক্রীড়া উপদেষ্টার দাবির প্রেক্ষিতে আইপিএলের সম্প্রচার বন্ধের আইনি দিক খতিয়ে দেখার কথা বলছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মুদাসির আলীর প্রতিবেদন। বাংলাদেশ ক্রিকেটের কাটার মাস্টার খ্যাত পেসার মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে ডাক পান কলকাতা নাইট রাইডার্সে। এ নিয়ে ভারতের অভ্যন্তরে তীব্র আপত্তির পর দেশটির ক্রিকেট বোর্ড আইপিএলকে নির্দেশ দেয় মোস্তাফিজকে বাদ দিতে, পরে তাকে ছেড়ে দেয় কেকেআর। এ বিষয়ে নিন্দা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিভিন্ন মহল থেকে দাবি উঠে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া ও বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের। সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সম্প্রচার বন্ধের বিষয়টি পর্যালোচনা করা হবে। রাজনৈতিক যুক্তিতে যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানে আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। রাজনীতির পর ক্রীড়াঙ্গনে ভারতের বৈরী আচরণে হতাশ বাংলাদেশের জনগণ। মুস্তাফিজুর রহমান ভাইকে যে বাদ দিল, এটা অবশ্যই নোংরা পলিটিক্সের কারণে আমাদের ভাই ভিকটিম হলো। যে কোনো প্রতিবেশী দেশ বা কোনো দেশের মাঝখানে রাজনৈতিক অস্থিরতা মাঝে মাঝে বিরাজ করা এটা স্বাভাবিক, কিন্তু এইটাই আসলে আপনার ক্রীড়াঙ্গনে বা আদার্স যে সেক্টরে এইখানে প্রভাব বিস্তার করা আসলে মোটেও উচিত না। একটা প্লেয়ারে সাইন করার পর তারপর রিলিজ করছে, জিনিসটা আমার একটা প্লেয়ারের জন্য অনেক অসম্মানের জনক। মুস্তাফিজ কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তার আইপিএলে নিজেকে প্রুভ করার কোনো দরকার নাই, সে অলরেডি একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এদিকে মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি ভারতের কট্টর জাতীয়তাবাদেরই বহিঃপ্রকাশ বলে মত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান এএসএম আলী আশরাফ। পৃথিবীর অনেক দেশে রাজনৈতিক সরকার এখন টিকে আছে, তারই ধারাবাহিকতা আমরা দেখি প্রতিবেশী দেশ ভারতে এখন ধর্মভিত্তিক জাতীয়তাবাদী একটা সরকার আছে। সেখানে
যারা এই বিষয়টাকে পুঁজি করছে। তো এটা হচ্ছে তারই একটা এক্সপ্রেশন। অন্যদিকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-20 বিশ্বকাপে ভারতে না যাওয়ার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এর বদলে হাইব্রিড মডেল হিসেবে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব ক্রিকেট বোর্ডের। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। চলমান উত্তেজনার মধ্যে লিটন দাসকে অধিনায়ক করে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে জায়গা হয়নি জাকের আলী অনেক ও নাজমুল হোসেন শান্তর। জাকেরের পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে, আর দলে ডাক পেয়েছেন সাইফুদ্দিন। এদিকে টপ অর্ডারে লিটন সাইফের সঙ্গে আছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। মিডল অর্ডারে ভরসা হিসেবে থাকছেন তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। যাচাই বাছাই সারা দেশে 1842 মনোনয়ন বৈধ, বাতিল 723। আচরণবিধি ভঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা বললেন ইসি সানাউল। গুমের পেছনে মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক, কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা, এমন নৃশংসতা বন্ধে পথ খোঁজার তাগিদ প্রধান উপদেষ্টা। 2-1 দিনের মধ্যে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা, সিলেটে মির্জা ফখরুল। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য নজরুলের। এবং নিউ ইয়র্কে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিকোলাস মাদুরো, মার্কিন আদালতে বিচার শুরু আজ, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।